আমরা সহজ সভা অর্থাৎ সভা দিবস আমরা পালন করছি। আর ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের বক্তাদের বক্তব্য শুনছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে এখানে যারা মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যারা আমাদের আজকে এই কর্মকাণ্ডের লক্ষ্য উদ্দেশ্য শেয়ার করছেন, দূর দূরান্তের মানুষকে দেখার সহযোগিতা করে দিচ্ছেন, পরিশেষে আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য আমাদের পুলিশদেরকেও ধন্যবাদ জানাই। বন্ধুগণ যারা উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আজকের আমাদের এই শপথ সভার উদ্দেশ্য লক্ষ্য কি নিশ্চিতভাবে আপনারা জানতে পেরেছেন। তারপরেও আমি আমার পূর্ববর্তী বক্তারা যেভাবে বক্তব্য রেখেছে, বিভিন্ন বিষয়ের উপরে যেভাবে চুলচেরা বিশ্লেষণ করেছে, আমার তো মনে হয় আমার আর বক্তব্য রাত্রে আপনারা সব ভুলিয়ে ফেলবেন আপনারা। কিন্তু অনুরোধ আমার এটাই, আমার পূর্ববর্তী বক্তারা আমি আসার পর থেকে যা যা বক্তব্য শুনেছি স্পেসিফিক জায়গা ধরে কিন্তু আপনাদেরকে বলেছে, এগুলো একটু চোখটা বন্ধ করে ভাববেন। আপনি আউট অফ বক্স ভাববেন। আপনি মুসলিম, আপনি দলিত, আপনি হিন্দু, আপনি আদিবাসী, তার বাইরে গিয়ে ভাববেন। বর্তমান সময়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে ভাববেন যে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। শুধুমাত্র যখন আমরা প্রশ্ন করছি আমার খিদে লেগেছে ভাত দাও, আমি পড়াশোনা করছি আমার চাকরি দাও, আমি আমার শস্যের মূল্য পাচ্ছি না কেন, উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছি না কেন, তখনই আমার সামনে ঘটনা কেন দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা এটার বাইরে গিয়ে একজন ছাত্র পড়াশোনা করে এসেছে, তার চাকরি পাই তার দাবি করছি, একজন শ্রমিক তার শ্রমের মূল্য দিতে পাই তার দাবি করছি, একজন কৃষক তার উৎপাদিত ফসলের তাকে সঠিক দাম পাই তার দাবি আমরা তুলছি। এই জন্য আমাদের সাথে তাদের পার্থক্য হচ্ছে। তাই বন্ধুগণ, বিভিন্ন সমাজের মানুষ আছেন, মার্কেট বিভিন্ন সমাজের মানুষ আছেন, তাদের প্রত্যেককে বলবো একটু চোখটা বন্ধ করে বাড়িতে যখন যাবেন এই যে বক্তব্যগুলো শুনলেন বাস্তবের সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বক্তব্য অনেক আছে, আমার তো মনে হয় বাবরি মসজিদ নিয়ে আর নতুন করে আপনাদের শুনতে লাগবে না। বসুদিন যা 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 পড়িয়ে দিয়েছে আপনাদেরকে আর নতুন করে শুনতে লাগবে না। আমি শুধু এখানে 1 থেকে 2 মিনিট একটু এনক্লুড করব এর মধ্যে। আজকে 52 নয়, পৃথিবীর মানুষও জানে। আর আপনাদেরকে বলে রাখি, যারা ধর্মের মুসলিম তাদের উদ্দেশ্যে বলছি, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা দেশের ঐতিহ্যকে যারা ধ্বংস করেছে সেই সমস্ত সংবিধান বিরোধী মানুষের বিরুদ্ধে, যারা সংবিধানকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ধর্মপ্রাণ সাথে সাথে সংবিধান প্রেমী মানুষের লড়াই। কিন্তু বিজেপি চাইছে এই বাবরি মসজিদটাকে সামনে রেখে আমরা এটা রাজনীতি করব। বিজেপি চাইছে এই বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমানের রাজনীতি করব। আপনারা জ্বলন্ত উদাহরণ, এখানে দাঁড়িয়ে তিনি প্রায় 20 মিনিটের উপরে বাবরি মসজিদকে চুলচেরা বিশ্লেষণ করেছেন, তিনি কিন্তু ধর্মীয় পরিচয়ে মুসলিম নয়। এই লড়াইটা আমাদের কোথায়? সংবিধান প্রেমীদের সাথে, সংবিধানকে যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে লড়াই। তাই বন্ধুগণ, এটা আমাদের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এই সুযোগে আমার তৃণমূলের বন্ধুরা মাছ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা কথা বলবো। বাবরি মসজিদকে কত সালে শহীদ করেছে? 1992। 1992 বললে আপনারা বুঝতে পারবেন না, একটু আগিয়ে যেতে হবে। কেন ওই সময়টাকে বেছে নিল? কেন ওই 2 তারিখটাকে 6 ডিসেম্বরকে বেছে নিল? এর মধ্যে একটা গভীর গবেষণা আছে, গভীর ষড়যন্ত্র আছে। 6 ডিসেম্বরকে বাবা সাহেব আম্বেদকর আধুনিক ভারতের যিনি রূপকার ছিলেন, এই যে বলার স্বাধীনতা পাচ্ছি, এই যে চলার স্বাধীনতা পাচ্ছি, এই বাসস্থানের স্বাধীনতা পাচ্ছি, যে কথাই বলতে পারছি, সেটাই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে যে সংবিধান পেয়েছি, তার ক্ষমতাকে আমরা বলছি এই বাবা সাহেবের প্রয়াণিত ছিল। সারা ভারতবর্ষের মানুষ জাঁকজমকভাবে
তার প্রমাণ দিবসটাকে আমরা পালন করে আসছিলাম 1956 পর থেকে। অনেকের ঈর্ষা হলো, অনেকের রাগ হয়েছে যে বাবা সাহেব আম্বেদকর কাদের কথা বলেছে, সব সময় পিছিয়ে বর্গের কথা বলছেন। যে বাবা সাহেব আম্বেদকর যখন স্কুলে গিয়েছিলেন তাকে পেছনের দিকে বসিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র তার জাতের কারণে, তার ধর্মীয় পরিচয়ের কারণে। সেই বাবা সাহেব আম্বেদকর এই জাতের অস্পৃশ্যতা বর্ণগত লড়াইকে মুছে দিয়ে এমন সংবিধান দিয়েছিলেন যে সংবিধানে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম নির্বিশেষে সকলের সমান অধিকার দিয়েছিল। এই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনটাকে কিভাবে পালন হবে? জাঁকজমকভাবে পালন করছে। অনেকের কষ্ট হয়েছিল, ওটাকে ধ্বংস করতে হবে, ওটাকে আটকাতে হবে। সেই দিন জন্যই 6 ডিসেম্বরটাকে বেছে নেওয়া হয়েছে। আর কেন ওই সময়টাকে বেছে নেওয়া হলো আপনারা জানেন। যদি আমি ভুল বলি, এখন সবার হাতে গুগল আছে, গিয়ে ভয়েস সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। যে আপনারা দেখতে পারেন মন্ডল কমিশন। আপনারা কি জানেন? অনেকে জানেন যে গিয়ে দেখবেন মন্ডল কমিশনটা কি। মন্ডল কমিশন সামাজিক ও শিক্ষাগতভাবে অনুন্নত শ্রেণীর একটা কমিশন বানিয়েছিল। কত সালে? 1979 সালে মন্ডল কমিশনকে গঠন করা হয়েছিল। সরি, আমি যখন লিখছিলাম আমার খাতায় 7টাকে কাটা হয়েছে, তখন আমার কনসেন্ট্রেট না 7 চলে গিয়েছিল। নোট ডাউন যেখানে করেছি সেখানে 7টাকে কেটে 9 করেছি। 1979 সালে মন্ডল কমিশন তৈরি করা হয়েছিল, কারণ ভারতবর্ষের অনেক জনগোষ্ঠী, জাতি তারা সামাজিকভাবে, শিক্ষাগতভাবে পিছিয়ে কারা গিয়েছে সেইগুলোকে চিহ্নিত করা, সেইগুলোকে চিহ্নিত করে কিছু সুপারিশ দেবে। সেই সুপারিশ অনুযায়ী তাদেরকে এগিয়ে নিয়ে গেলে ওই জাতিগোষ্ঠীগুলো এগিয়ে যাবে। ঠিক যেভাবে 2006 সালের দিকে আমরা কি পেয়েছিলাম, ভারতবর্ষের মুসলমানরা পশ্চিমবাংলার মুসলমানদের জন্য সাচার কমিটি একটা রিপোর্ট বার করেছিল। তার সাথে সাথে কি দিয়েছিল? কিছু সুপারিশ দিয়েছিল যে এইগুলো করলে মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এগিয়ে যাবে। এই জায়গায় মুসলমান আছে, এইগুলো করলে এগিয়ে যাবে। এটা সাচার কমিশন বা সাচার রিপোর্ট। ঠিক একই ভাবে 1979 সালে মন্ডল কমিশনকে দায়িত্ব দেওয়া তৈরি হয়েছিল অনগ্রসরে বিপ্লব করে হিন্দু সমাজের কে কোথায় আছে সেগুলো খুঁজে বার করা। মন্ডল কমিশন 1980 সালে রিপোর্ট পেশ করেছিল। ভারতবর্ষে 3743টি জাতিকে চিহ্নিত করেছিল। এই 3743টি জাতির মধ্যে ম্যাক্সিমামটাই আমার হিন্দু সমাজের ধর্মীয় পরিচয়, তাদের হিন্দু, কোটি কয়েক মুসলিম ছিল। ঠিক কেমন কোটি কয়েক মুসলিম বলবো? খারাপ লাগবে তো কারো? এখন পশ্চিমবাংলায় সরকারি চাকরিতে ঠিক যেভাবে কোটি কয়েক মুসলমানকে খুঁজে পাওয়া যায়,